একটা টিকটক বানাই নিজের জন্য, সাপোর্ট দেব, সাপোর্ট পাবো, ডলার কামাবো সামান্য। তুমি আমি টিকটকার, টিকটক করবো একসাথে, তোমার আমার দেখা হবে ফুলসজ্জার রাতে। দিনের বেলা আমি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পড়াই, কিন্তু রাত্রে ভিডিও কলে, ইমো ভিডিও কলে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এখানে বিভিন্ন শিক্ষার্থীদের আমি দীক্ষা দিয়ে থাকি। আইজিএনে কাজ করি, হিগার মাইয়ারে ফরে দরজা লাগে ফোড়ানোর কাজ ফোড়াইবে তো আওয়াজ কিসের আসে? এই কথা যদি এই সমাজে কই এটা ইজ্জত থাকবো? একজনের গা থেকে বের হয় মশলার গন্ধ, একজনের গা থেকে বের হয় মলমের গন্ধ, আবার আরেকজন পরে আসে ছাপড়ি মার্কা কোনো শাড়ি বা টি শার্ট, মানে কি আর বলবো। আর আরেকজন তো টিউশনে যায় শুধু নাস্তার আশায় এবং এমন কিছু গোপন অভিলাষ নিয়ে যেটা কিনা পাবলিক প্লেসে বলাও যায় না। বিতর্ককরণের কাম নাই। আর লগে লাইক দোয়াইলো সাপি দরুম গেটি বাজারে নাম্বার 1 আমি কামের বেডি। এখন আমরা ঠিক করছি যে স্নাতক শেষে কে আসলে কোন পেশায় যাব, তো সেটা নিয়ে মূলত আজকে আমাদের রম্য বিতর্ক। আমার দুই পাশেই তিনজন 6জন বিতার্কিক বসে আছে। খুব দ্রুতই তাদের পরিচয় আমরা উন্মোচন করব। 19-20-এর সুধীজন, শুভেচ্ছা নিন সবাই, আসুন একটু তবে স্মৃতির জলে ভাসাই। কেউ বেঁধেছে ঘর, কেউ হয়েছে পর, সব মিলিয়ে আমরা করেছি স্মৃতির বালুচর। কাটেনি সেই ক্লাসরুম আর প্রথম দিনের বন্ধুত্বের নেশা, সব ছেড়ে মুখ্য এখন কার যে কোন পেশা। প্রশ্ন যখন টাকার, কি আসে যায়, কে হয়েছে বাবু সাহেব, কে হয়েছে টিকটকার। টাকা সব নাকি জ্ঞানী যখন আসল, তাই কেউ থেকে গেল হাউস টিচার, ডিপার্টমেন্টের ফার্স্ট বয় আজ সঙ্গদোষে হকার। যেই মেয়েটার বুকে খোঁড়া ছিল সুগভীর প্রণয়ের কুয়া, সেই মেয়েটার গ্র্যাজুয়েশন শেষে নামজাদা ঘরের বুয়া। এই যখন ঘরের কথা আরেকটু বলি অল্প, কারো ঘোচনা জীবন থেকে বিরহ ব্যর্থ প্রেমের জ্বালা, তাই তো সেই চিরচেনা হলের সামনেই প্রেমিকটা আজ দেশ খ্যাত ফুচকাওয়ালা। আমি আজ সূচনা পর্বের এখানেই মুলতবি টানি, এখনও যে আমার অতিথিদের কার পেশা সেরা সেই যুক্তিতর্কই শোনা বাকি। আসুন সবাই মিলে সেসবই জানি। হকার পেশাকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এরপরে আছে আমাদের আবু সুফিয়ান, সে তার পেশা হিসেবে বেছে নিয়েছে ফুচকাওয়ালা, সেও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এরপরে আমাদের আছে ইফা আশারিয়া, সে হচ্ছে আমাদের বিউটিফুল কাজের বুয়া, সে লোক প্রশাসন বিভাগের। এদিক থেকে আছে আমার সাথে আলেয়া সুলতানা, সে এখানে সবচাইতে কিউট বউটি হয়ে বসে আছে, তার পছন্দের ক্যারিয়ার হচ্ছে স্পাউস ভিসা, বিশ্ব ধর্ম সংস্কৃতি ডিপার্টমেন্ট থেকে আলেয়া সুলতানা। তারপরে আছে আমাদের মোস্ট বিউটিফুল চন্দ্রিকা মণ্ডল, সে সঙ্গীত বিভাগের, সে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে টিকটকার পেশাটিকে। এবং সবশেষে আছে আমাদের মাসুম রানা, সে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে খুব ইন্টারেস্টিং একটি ক্যারিয়ার, প্রাইভেট টিউটর উইথ বেনিফিটস। আমরা এখন শুরু করব। ধন্যবাদ মাননীয় সভাপতি, সকল মজদুর হকার ভাইদের পক্ষ থেকে মে দিবসের শুভেচ্ছা। এখন এখানে পেশাজীবী যারা আছেন আমাদের মধ্যে, তাদের প্রতি আমার একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো যদি তারা প্রমাণ করতে পারে যে তাদের পেশায় এই দিক থেকে আমার থেকে এগিয়ে, তাহলে মাননীয় স্পিকার আমি আজকে মেনে নিব যে আসলে হকারের চেয়ে আসলে ভালো কিছু আছে পেশা হিসাবে গ্র্যাজুয়েশনের পরে। এগুলো হচ্ছে মাননীয় স্পিকার সম্ভাবনা, ইনকাম এবং সামাজিক মর্যাদা। ওনারা কেউ যদি প্রমাণ করতে পারে সম্ভাবনা এবং ইনকাম এবং সামাজিক মর্যাদায় আমার চেয়ে কেউ এগিয়ে আছে বা আমার পেশার চেয়ে কেউ এগিয়ে আছে, তাহলে মাননীয় স্পিকার আমি মেনে নিব যে হকারি ছাড়াও আসলে ভালো কিছু করা যায়। তো আপনাদের অনেকের মনে আসলে প্রশ্ন আসতে পারে যে গ্র্যাজুয়েশনের পরে আমি কেন হঠাৎ করে হকার হয়ে গেলাম। এই হকার হয়ে যাওয়ার পেছনে আমার একটা বিস্তর কাহিনী আছে। এই বিস্তর কাহিনীর সবচেয়ে বড় যে বিষয়টি আমাকে হকার হতে প্রভাবিত করেছে সেই বিষয়টি হচ্ছে অভিজ্ঞতা। মাননীয় স্পিকার, আমি যখন গ্র্যাজুয়েশনের পরে চাকরি খুঁজতে শুরু করলাম, কোনো চাকরি আমার হচ্ছিল না। আমি ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছিলাম, টিউশনির বেতনও আমার আসলে পছন্দ হচ্ছিল না। তো আমি আসলে খুঁজতে শুরু করলাম আমার ব্যর্থতার জায়গা কোথায়। ব্যর্থতার জায়গা খুঁজতে খুঁজতে আমি খুঁজে পেলাম যে বিষয়টা আমি সবচেয়ে ভালো করি সেটাই আমি করছি না, তাই আমি আসলে চাকরি ক্ষেত্রে ব্যর্থ। তো সেই অভিজ্ঞতার জায়গাটা কি? সেই অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে আমি বেচতে পারি। কিভাবে এই অভিজ্ঞতা আমার তৈরি হলো? এই যে দীর্ঘ শিক্ষার্থী জীবনে 5-6 বছরের যে বিশ্ববিদ্যালয় জীবন, এই দীর্ঘ বিশ্ববিদ্যালয় জীবনে
আমি বিভিন্ন কোচিংয়ে পড়িয়েছি, বিভিন্ন পাবলিকেশনের বই বিক্রি করেছি, বিভিন্ন কোর্স বিক্রি করেছি, এবং বিক্রি করতে করতে দেখা গেল যে গেট টুগেদারে বন্ধুর টোকেনটিও বিক্রি করে দিয়েছি। তো এই যে বিক্রি করার অভিজ্ঞতা, এই যে ব্যাপক অভিজ্ঞতা, এই বিক্রি করার অভিজ্ঞতা থেকে মাননীয় স্পিকার আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আসলে একজন হকার হতে চাই। এখন যেহেতু আমি গ্রাজুয়েট হকার, তাহলে অন্যান্য যারা হকার আছেন, গুলিস্তানে আমার যারা হকার ভাইরা আছেন, নীলক্ষেতে যারা হকার ভাইরা আছেন, নিউ মার্কেটের যারা হকার ভাইরা আছেন, তাদের থেকে আমাদের একটু আলাদা হইতে হয়, কারণ আমি গ্রাজুয়েট হকার। তো এই গ্রাজুয়েট হকার যখন আমি হলাম মাননীয় স্পিকার, তখন আমি আমার দেশের মূলনীতির সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন বিভিন্ন বক্তৃতায় বলেন আপনারা উদ্যোক্তা হন, আমি সেটাই হলাম, আমি উদ্যোক্তা হলাম। বিভিন্ন জায়গায় ভ্যান বসিয়ে মাননীয় স্পিকার আমি ব্যবসা করা শুরু করলাম, এবং এটাই হচ্ছে মাননীয় স্পিকার আমার এই যে ধীরে ধীরে হকার হিসেবে যে সফল হওয়ার যে একটা যাত্রা, সেটা কিন্তু মাননীয় স্পিকার শুরু হলো। এখন কিন্তু মাননীয় স্পিকার আমি নিজেকে হকার হিসেবে একজন সফল হকার দাবি করতে পারি, কারণ মাননীয় স্পিকার বিভিন্ন এলাকায়, ঢাকার বিভিন্ন এরিয়াতে আমার আন্ডারে 20 জন ইন্টার্ন হকার কাজ করে, যারা আমার কাছ থেকে হকারি শিখে এবং কিভাবে হকারি করতে হয় সেটি মাননীয় স্পিকার ওনাদের দোকানগুলোতে প্রয়োগ করে। এবং আপনারা জেনে অবাক হবেন যে অনেক কোটটাই পরা কর্পোরেট বান্দারা যারা আগে পড়তো সেল মি দ্য পেন বই, তারা এখন আমার কাছে আসে কিভাবে সেল বাড়াতে হয় এটি দেখার জন্য। এটি হচ্ছে মাননীয় স্পিকার আমার সফলতা। আমি হকার হিসাবে এই হকারিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি মাননীয় স্পিকার। এখন আসি মাননীয় স্পিকার, আমার যে এই যে বন্ধুবান্ধব যারা আছেন আজকে এই যে আমাদের এই মঞ্চে আছেন বিভিন্ন পেশাজীবী, সবাইকে এক এক করে আমি আসি। তার আগে মাননীয় স্পিকার একটু অনুমতি চেয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমার কাজ ফেলে এই মঞ্চে আসতে হয়েছে, আমি মাননীয় স্পিকার এই মঞ্চ থেকে কিছু কাজ করতে চাই। আমি আস্তে আস্তে কিছু কাজ করেছি, যার জন্য আমার একটি প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও বেশ কিছু প্রোডাক্ট আছে। আমি একটু অনুমতি নিয়ে নিচ্ছি আপনার, যে এই মঞ্চে আমি একটু ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা করার মাধ্যমে আসলে বিতর্কের কোনো ক্ষতি হবে না, আমি বিতর্ক চালিয়ে যাব। মাননীয় স্পিকার, সবার আগে আসি আমার ফুচকাওয়ালা বন্ধুর কাছে। আপনারা ফুচকাওয়ালা মামাদের সবাই চেনেন, তাদের অনেক বেশি জনপ্রিয়তা, আমি এটা স্বীকার করে নিচ্ছি। মেয়েদের হলগুলোর সামনে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তাদের সামনে একটা বিশাল লাইন লেগে থাকে, অর্থাৎ তাদের যে একটা নারীদের আকর্ষণ করার ক্ষমতা এটা তাদের মধ্যে আছে মাননীয় স্পিকার, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু মাননীয় স্পিকার, ওনারা যে এই যে জায়গায় বেজায়গায় চুলকান এবং এই চুলকানোর পরে ওই হাত দিয়েই ফুচকা বিক্রি করেন, সেটার সমাধান কিন্তু মাননীয় স্পিকার আমার কাছে আছে। তো এই সমাধান হচ্ছে আমার কাছে মাননীয় স্পিকার খুবই ভালো একটা কোম্পানির একটা পাগলা মলম আছে। এই পাগলা মলম লাগালে মাননীয় স্পিকার এই চুলকানি কিন্তু আর থাকে না। এই পাগলা মলম যখন আমি গুলশান এরিয়াতে বিক্রি করি, তখন এর নাম হচ্ছে ক্রেজি বাম। ঠিক আছে মাননীয় স্পিকার, এই ক্রেজি বাম আমি আজকে আমার ফুচকাওয়ালা বন্ধুকে দিতে চাই, যে দয়া করে আপনি এটা ব্যবহার করেন। কোম্পানির প্রচারের স্বার্থে 50% রেটে মাত্র 100 টাকায় আপনাকে আমি এটা দিচ্ছি, মাত্র 100 টাকায় দিচ্ছি। ধন্যবাদ। তারপরে আরও একটি জিনিস আমি আমার ফুচকাওয়ালা বন্ধুকে দিতে চাই। ওনারা মাথায় চুলকাতে এই যে ফুচকার যে এই যে ঝোল থাকে, সেই ঝোলের মধ্যে তাদের চুল ফেলে দেন। তো তাদের জন্য আমরা এই যে বিশেষ উপায়ে আমদানিকৃত চায়নার থেকে আমরা যে হেয়ার গার্ড নিয়ে এসেছি, এটি আমি আমার বন্ধুকে দিচ্ছি। এটা একদম ফ্রিতেই দিচ্ছি, শুধু একটি না 2টি দিচ্ছি, নিন। এরপরে আসি মাননীয় স্পিকার কাজের মহিলার ক্ষেত্রে। এটা আমরা অলরেডি দেখে ফেলেছি মাননীয় স্পিকার, যে ওনারা আসলে কি করেন, ওনাদের জনপ্রিয়তা এখন কোথায় গিয়ে ঠেকেছে। ওনাদের জনপ্রিয়তা এত তলানিতে গিয়ে ঠেকেছে যে এই মুহূর্তে যখন আমরা কখন বিয়ে করতে যাই, আমাদের বন্ধু বান্ধবরা যখন বিয়ে করতে যান বা আমাদের ভাই ব্রাদাররা যখন বিয়ে করতে যান, তারা বিয়ের আগেই ঠিক করেন কে কোন শিফটে চাকরি করবেন এবং কে ঘরের কাজ করবেন। ওনারা কাজের বুয়াদের প্রতি এত বেশি বিরক্ত। এখন কাজের বুয়াদের প্রতি যে বিরক্ত হবেন না, উনি আজকেই দেখলেন যে এই যে আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি, আমরা বক্তৃতার জন্য প্রস্তুত, তিনি তখনও আসেননি। ওনারা এক বাড়িতে কাজের কথা বলে 10 বাড়িতে কাজ নেন এবং বিভিন্ন অজুহাত দিয়ে আজকে আমার জ্বর হয়েছে, আজকে আমার মেয়ের বিয়ে, আজকে আমার খালার বাড়িতে যেতে হবে, এই ধরনের অভিযোগ দিয়ে ওনারা কিন্তু কাজ মিস দেন। তো তাদের যে জনপ্রিয়তা যে ধীরে ধীরে কমছে, এটার পরে কিন্তু তারা ধীরে ধীরে কাজ হারাবেন। এখন শিফট হিসাবে আমরা কাজ করছি নিজেদের বাসার। ভবিষ্যতে যখন এআই আসবে, রোবট আসবে, ওনাদের তখন কাজ থাকবে না। সুতরাং এই যে কাজের মহিলার যে জনপ্রিয় হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে থাকবে না। কাজের মহিলা আপার কাছে দুঃখ প্রকাশ করছি, আমি আপনার জন্য কিছু মাজনি নিয়ে এসেছিলাম, কিন্তু রাস্তায় আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে। এটাই হচ্ছে আমার চাহিদা। এরপরে আসি আমার স্পাউস ভিসার আপার কাছে। স্পাউস ভিসার আপা দুঃখজনক হলেও ওনার পেশাটাকে আমি আসলে পেশা হিসেবে মেনে নিতে পারছি না, কারণ তার না আছে কোনো কাজ, না আছে কোনো ইনকাম, না আছে কোনো সামাজিক মর্যাদা। দুঃখজনক। এখন ওনার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। মূলত এটা ওনার না, ওনার হাজব্যান্ডের জন্য।
কোনোভাবে আমি জানতে পেরেছি ওনার হাজব্যান্ড বিদেশে মাস্টার্স করেন, ঠিক আছে, ওনাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওনার হাজব্যান্ড আসলে পার্ট টাইম জব হিসেবে কি করেন জানেন? নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে হকারি করেন। উনি আমার মতোই একজন হকার, কিন্তু আমাদের দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে উনি ইনকাম করেন ডলারে আর আমি ইনকাম করি টাকায়। তো এই যে আপা, আপনার জন্য একটা উপহার হইলো, আপনার হাজব্যান্ডকে এটা দিবেন। শীতের মধ্যে বেচারা অনেক কষ্ট করে হকারি করে, এই মাফলারটা অনেক ভালো। অনলাইনে দেখবেন যে অনেক ডলার দাম দেওয়া, কিন্তু আমি যেহেতু ভ্যানে বিক্রি করি আমারটার দাম কম। এরপরে আসি টিচার বন্ধুর কাছে। ওনার বিশেষ নাম হচ্ছে উনি টিচার উইথ বেনিফিট, অর্থাৎ 2-3 ঘন্টা যখন উনি পড়ান, ছাত্রীদেরকে যখন পড়ান, উনি বিশেষ একটা বেনিফিট লাভ করেন, এসি রুমে বসে পড়ান, ঠিক আছে। কিন্তু এই যে টিউশন, এই টিউশনের যে পরিমাণ শর্ত, মানে ক্লাস 1-এর বাচ্চাকে পড়ানোর জন্য বুয়েটের টিচার লাগে বা ম্যাথমেটিশিয়ান লাগে, কয়েকদিন পরে দেখা যাবে যে হচ্ছে গার্ডিয়ানরা অক্সফোর্ডের টিচার চাচ্ছেন। তো এই যে ক্রমবর্ধমান একটা অসুবিধা, এটা কিন্তু টিউটর যে পেশা সেটিকে হুমকির মুখে ফেলছে। আর দ্বিতীয় যে কথা, উনি 2 ঘন্টা 3 ঘন্টা যাই হচ্ছে এসি রুমে পড়ান, দিন শেষে এসে ওনার মেসে অথবা হলে থাকতে হয়। সেখানে ছার পোকার অনেক সমস্যা। এই ছার পোকার সমাধান কিন্তু আমার কাছে আছে। এই ছার পোকার একটা অব্যর্থ ওষুধ আমি আমার টিউটর ভাইকে দিচ্ছি, এটা একদম ফ্রিতেই দিচ্ছি কোম্পানির প্রচারের স্বার্থে। আমার দর্শক বন্ধু যারা আছেন তারা অবশ্যই এই ওষুধটা নিয়ে যাবেন। তারপর আসি আমার টিকটকার আপার কাছে। টিকটকার আপারা দাবি করেন যে ওনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। কেমন ধরনের রিপ্রেজেন্ট করে সেটা আপনারা জানেন। এ সম্পর্কে আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে এই যে ওনার যে অদ্ভুত অঙ্গভঙ্গি, মানুষকে জোর করে দেখান, তারপরে ভিডিও করতে বাধ্য করেন, বিভিন্ন মানুষকে ধরে আনেন, এই আমাকে এটা একটু ভিডিও করে দাও, মানুষ করতে চায় না। ওনার জন্য একটা সমাধান আমার কাছে আছে, সেটা হচ্ছে এই যে একটা ট্রাইপড, এরকম বিভিন্ন সাইজের ট্রাইপড আমার কাছে আছে। আমি টিকটক আপনাকে বলবো যে এই যে বিতর্ক শেষ করে আমার কাছ থেকে ট্রাইপড নিয়ে যাবেন, তাহলে এই যে আপনার যে অদ্ভুত অঙ্গভঙ্গি যেগুলো আছে এগুলো মানুষকে কষ্ট করে আর কি সহ্য করতে হবে না। মানুষকে ধন্যবাদ। এই যে যতগুলা প্রমাণ দেখালাম যে আমার পেশাই আসলে সেরা, এটা যদি আমার বন্ধুরা প্রমাণ করতে না পারে তাহলে হকারি সেরা। সবাই হকারি করেন। বিতর্ক করে ক্ষান্ত হলেন না, তিনি তার প্রোডাক্টের প্রমোশনও করে দিয়ে গেলেন। একমাত্র আমি বাদে বাকি সবার জন্যই উনি প্রোডাক্ট নিয়ে আসছেন। আপনারা চাইলেও তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমরা হকার সাহেবের কথা শুনলাম। এবারে আমি চলে যাচ্ছি আমাদের কিউট বউটি হয়ে যিনি বসে আছেন, গ্র্যাজুয়েশনের পর তার পছন্দের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন স্পাউস ভিসাকে। আমরা ডেকে নিচ্ছি বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের আলিয়া সুলতানাকে। ম্যাডাম স্পিকার, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, বেশি সময় নিব না। আমার আবার হচ্ছে ইমিগ্রেশন অফিসে যাইতে হবে। তো উনি আবার হচ্ছে কানাডা প্রবাসী, তো বোঝেনি আমাকে ছাড়া ওনার চলছে না, তো আমাকে আসলে ওনার কাছে যেতে হবে, কিছু করার নেই। তবে এখানে আসলে আজকে এসেছে আমি একটু মানবতার খাতিরেই বলবো, কারণ এখানে আসলে বাংলাদেশে যে গ্র্যাজুয়েশনের পরে এত শিক্ষিত বেকার বের হচ্ছে, তো চাকরির বাজারে আসলে স্পাউস ভিসার যে কি পরিমাণ কদর, এইটা বোঝানোর জন্যই আসলে আজকে আমাকে আসতেই হলো, কিছু করার নেই। ম্যাডাম স্পিকার, শুরুতে আমরা আজকে দেখব চাকরির বাজারের অবস্থাটা আসলে বাংলাদেশে কি। এখানে যদি আমরা খেয়াল করি দেখব যে এই যে এখানে হকার ভাই আছেন, ফুচকাওয়ালা ভাই আছে, কাজের খালা আছে, টিকটকার, ব্লগার, তারপর বেনিফিট টিউটর একজন আছেন। এই যে আমার আশেপাশে যারা আছেন আর কি, সবাই সেটেল করার জন্য আসলে কি করেন মাননীয় স্পিকার? এই যে দেখুন বিভিন্ন চাকরির জায়গায় তারা হচ্ছে দিন রাত হতে দিয়ে পড়ে থাকে, আইএলটিএস, জিআরই, তারপর হচ্ছে জব ইন্টারভিউ, জব প্রিপারেশন, হ্যান ত্যান অনেক কিছু নিয়ে তারা পড়ে থাকে মাননীয় স্পিকার। কিন্তু দেখুন তাদের সাথে থেকে আমি তাদের ব্যাচমেট হয়ে আমি কি করছি মাননীয় স্পিকার? আমার গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমি খুব সুন্দর, হ্যান্ডসাম, ভালো স্যালারিওয়ালা একটা ছেলে দেখে বিয়ে করে ফেলবো। মাননীয় স্পিকার, একই সাথে আমি কি করছি দেখুন, তারা যখন চাকরির জন্য হতে দিয়ে পড়ে আছে, আমি তখন ইউরোপের ফার্স্ট ক্লাস সিটিজেন, আমার রূপের আলোয় আমার স্বামী আলোকিত। আমি তখন কি করছি, পায়ের ওপর পা তুলে শুয়ে আছি সফেদ শুভ্র নরম তুলতুলে বিছানায়। মাননীয় স্পিকার, এরপর আসি আরেকটা বিষয় দেখবেন, এদিকে যে আছেন আমাদের টিকটক আপা, তারপর ফুচকাওয়ালা, হকার, মানে আরও যারা যারা আছেন আর কি, তারা নাকি বিভিন্ন পেশা অবলম্বন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা যদি নিজের পায়ে দাঁড়ায়ও, বড়জোর কোথায় দাঁড়াতে পারবে বলেন? এদের মধ্যে কেউ দাঁড়াবে হচ্ছে ড্রেনের নোংরা আনাচে কানাচে কোনো গলির ভিতরে, অথবা ফুটপাতে, অথবা বাথরুমে, অথবা কারোর বাড়ির ছাদে। আর আমি কোথায় দাঁড়াবো? আমি দাঁড়াবো বিদেশের মাটিতে। আমার কান্নারও একটা স্বাদ আছে মাননীয় স্পিকার। এরা যখন কাঁদবে তখন হতাশা নিয়ে কাঁদবে, আর আমি যখন কাঁদবো তখন বিদেশের মাটিতে আমি কাঁদবো। এই যে আমার যে অবস্থার কথা বললাম, আমার এই যে সুখ,
এই যে সৌভাগ্য, এটা দেখে আসলে সবাই যে খুশি হবে সেরকমটাও না মানে স্পিকার। আমার এই সুখ দেখে, এই খুশি দেখে পিঠ পিছে বিচিং করা যে বান্ধবী মহল আছে তারা আবার মনে মনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। তো এই তালিকা থেকে আমি আসলে এই যে এই মুহূর্তে যারা আমার আশেপাশে উপস্থিত আছে আমি তাদেরকেও বাদ দিচ্ছি না, তারাও একটু একটু জ্বলবে বলে আজকে আমার সাথে কম্পিটিশন করতে এসেছে। যাই হোক, কিছু করার নেই, তাদেরকে মাঝে মাঝে একটু ঠান্ডা করার জন্য দু একটা ডাব সাবান না হয় আমি পাঠিয়ে দিব, ওটা কোনো সমস্যা না। এরপর দেখুন স্পিকার, আমার আশেপাশে এই যে প্রতিষ্ঠিত ভদ্রলোক যারা আছেন তাদের একটা বিষয় খেয়াল করুন, একজনের গা থেকে বের হয় মশলার গন্ধ, একজনের গা থেকে বের হয় মলমের গন্ধ, আবার আরেকজন পরে আসে ছাপড়ি মার্কা কোনো শাড়ি বা টি শার্ট, মানে কি আর বলবো। আর আরেকজন তো টিউশনে যায় শুধু নাস্তার আশায় এবং এমন কিছু গোপন অভিলাষ নিয়ে যেটা কিনা পাবলিক প্লেসে বলাও যায় না। এদের অবস্থাটা আসলে কিছুদিন পর কি হবে, এরা দেখা যাবে 40 বছর পরে বা 20 বছর পরে, মানে তাদের বয়স যখন 40 হয়ে যাবে বা 30 ক্রস করবে, তখন হঠাৎ কি এদের মনে হবে যে আরে আমি তো এত কিছু করছি কিন্তু আমার তো বিয়েই করা হলো না। আর ওইদিকে আমার কাছে আছে একটা সুন্দর হ্যান্ডসাম স্বামী, ভালো স্যালারি এবং সকল রকম সুযোগ সুবিধা। আর কথাই তো একটা আছেই, লাভ নোজ নো বাউন্ডারি, অর্থাৎ আমার উনি কিন্তু আমাকে বাউন্ডারি ক্রস করার ভিসাও দিতে পারে। আর এই যে টিকটকার আপুর কথা যেটা বললাম, আমার সুখ যখন অতিরিক্ত হয়ে যাবে, যখন আমি বোর হয়ে যাব, তখন হচ্ছে তাকে মাঝে মাঝে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশেও থাকতে পারি, ঠিক নেই। যাই হোক, আমার এই যে স্পাউস ভিসা, এইটা কিন্তু কোনো ছোটোখাটো ইস্যু নয়, এইটাকে একই সাথে আমি বলতে পারি বাই ওয়ান গেট মেনি অ্যাপ্রোচ। আবার এটা হচ্ছে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আবার একই সাথে এখানে এমন কোনো পেশা নেই বা এমন কোনো চাকরি বা ব্যবসা নেই যেখানে আপনি বলতে পারবেন যে আপনি একই সাথে গিফট পাচ্ছেন, মেন্টাল সাপোর্ট পাচ্ছেন, লাভ কেয়ার সব কিছু পাচ্ছেন। কিন্তু এই যে আমার উনি আছে না, স্পাউস ভিসার মাধ্যমে যাকে পেয়েছি, উনি আবার আমাকে সবই দিতে পারে, কোনো কিছুর অভাব নেই। তো এই আর কি, আজকে যেহেতু 19-20-এর গেট টুগেদারে আমরা এসেছি, তো এটাই বলবো জীবনে কিছু মাত্র 19-20 করে হলেও জীবনে সুখী থাকাটা খুবই জরুরি। তবে বেনিফিট টিউটরের মতো আবার 19-20 কাজকর্ম করতে যাবেন না। ধন্যবাদ। যেখানে আইএলটিএস জিআরই নিয়ে ছোটাছুটি করছি, সেখানে সে পায়ের উপর পা তুলে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বসে বসে কফি খাচ্ছে, তো তার পেশাটা সেরা পেশা আসলে হতেও পারে। আমাদের এই রম্য বিতর্কের একটি স্পন্সর করেছে বুস্টার পাবলিকেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে আমাদের সাথে তর্কজাল। বুস্টার পাবলিকেশন এবং তর্কজালকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আমি ডেকে নিচ্ছি গণিত বিভাগের মাসুম রানাকে। সে তার পছন্দের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে প্রাইভেট টিউটর উইথ বেনিফিটস। আমরা জানবো তার কাছ থেকে কি কি বেনিফিট আসলে সে প্রাইভেট টিউটর হিসেবে পাচ্ছে। আজকে আমাদের এখানে যে প্রস্তাবনা নিয়ে কথা হচ্ছে সেটা হলো গ্র্যাজুয়েশনের পর আমার পেশার বেশি বাজার দর। আসলে আপনারা এখানে পেশাগুলো দেখেই বুঝতে পারছেন, কাজের খালা, টিকটকার, ফুচকাওয়ালার, হকার, এগুলো। কিন্তু আমার দিকে একটু তাকান, আমার নামটাতে যেমন পশ, এলিট, সফিস্টিকেটেড একটা ভাব আছে, প্রাইভেট টিউটর উইথ বেনিফিটস। তো পেশা হিসেবে যায় ব্যাপারটা। তারপরে বাজার দরের কথা যদি বলি, এখানে হকার বললো সে স্টেজে এসেও বিজনেস করে দিচ্ছে। আসলে মানুষের ক্ষুধার কোনো কমতি নাই, বোঝা যায় হকারের দিকে তাকালে। কিন্তু যদি আপনি আমার দিকে দেখেন, সপ্তাহ 7 দিন, শুক্রবার আসলে বায়োলজি প্র্যাকটিক্যাল ছাড়া আমি শুক্রবারে রুম থেকে বের হই না। কিন্তু সপ্তাহে অন্য 6 দিন যদি জাস্ট 1 ঘন্টা করে পড়ায়, তাহলে 12টা টিউশন, মিনিমাম রিকোয়ারমেন্ট 15,000 টাকা হলে 1,80,000 টাকা। আর আমার নাস্তার খরচটা যদি যুক্ত করি, প্রায় 2.5 লক্ষ টাকার মতো ইনকাম। তো বাজার দরের কথা বললে আসলে কার সাথে বিতর্ক করবো, এটা আমি খুঁজে পাচ্ছি না। তারপরে দেখুন, আমার যে পেশাটা, আসলে এখানে সবাই অর্থনৈতিক একটা চিন্তা ভাবনা নিয়ে আসছে, কিন্তু একমাত্র আমার প্রফেশনেই অর্থনৈতিক মুক্তির পাশাপাশি মানসিক একটা প্রশান্তির ব্যাপার আছে। আর XYZ বেনিফিটটা আছে, আপনি তো বুঝেনি আর কি বলবো। তারপরে একটু যদি দেখেন, আমার পেশাটা একমাত্র একটা ইন্টারন্যাশনাল পেশা। দিনের বেলায় আমি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পড়াই, কিন্তু রাত্রে ভিডিও কলে, ইমো ভিডিও কলে কানাডা, অস্ট্রেলিয়া, USA, এখানে বিভিন্ন শিক্ষার্থীদের আমি দীক্ষা দিয়ে থাকি। ভাইয়ের ক্ষুধাটা একটু বেশি মনে হচ্ছে। আসলে এই কাজের বউটা সবসময় বিরক্ত করে, সে আমার জন্য একটা এলাচের মতো, এই কাজের খালা। বাসা বাড়িতে পড়াইতে যাই, সুন্দরী স্টুডেন্ট পড়াই, কাদের কাছে এসে এই কাজের খালা দাঁড়ায় থাকে। তারপরে গুলশানের ভাবিদের যখন IELTS পড়াইতে যাই যে স্পাউস ভিসার জন্য, গুলশান বনানী ছাড়া তো আমি আবার যাই না ভাবিদের পড়াইতে। ঠিক তখনই ভাবি আমাকে নাস্তায় কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম খাইতে দিছে এই কাজের খালা
ঠাস করে কিচেনে একটা প্লেট ফালাই দিছে, শেষ। তারপরে আসলে আমি যেটা বলতেছিলাম, আমার যে পেশা আছে এই পেশাতে একমাত্র আপনি পাশের বাসার যে আন্টি আছে তারও সুনাম পাবেন। আসলে টিকটকারকে তো আমরা সাধারণ মানুষ হিসেবে গণ্য করি না, সে শিক্ষককে এসে মাঝখানে প্রশ্ন করে থামাইতে। আপনি নাকি নিউ মার্কেটে একটা ভাঙ্গা চালের বেড়ায় পড়াতে গিয়েছিলেন, তারপরে আপনাকে শুধু বিস্কিট খেতে দিয়েছিল এবং আপনার পুরো মাসের টাকাটা আপনাকে দেয়নি বলে আপনি 1 ঘন্টা যাবৎ ফুলার রোডে বসে কেঁদেছিলেন এবং ভেবেছিলেন যে টিকটক করা দরকার। এ কি সত্যি? আসলে আমরা তো শিক্ষক মানুষ, আমরা হলাম চাঁদের আলোর মতো, আমরা ধনী গরিব সব ঘরে পৌঁছা যায়। দেখেন স্টুডেন্টের মা, হ্যাঁ স্টুডেন্টের মা আসলে আমাদের টিউটরদেরকে মেয়ের জামাইয়ের মতো আদর করে। এই ধরেন হঠাৎ করে বৃষ্টি নামছে, আপনার জন্য খিচুড়ি রান্না করে পাঠাই দিবে, তারপরে আপনার উপরে তার বিভিন্ন রান্নার এক্সপিরিয়েন্স করবে, ককরোচের বিরিয়ানি, করলার মিষ্টি জুস, এগুলো তো আছেই। আর কিছু সুন্দরী স্টুডেন্ট পড়াইলে সারা বছর পড়াই, ঠিক আছে ভালো কথা, কিন্তু পরীক্ষার আগেও তার মা ফোন করে, বাবা তোমার আসতেই হবে। আচ্ছা যাওয়ার পরে কি কাজ? যাওয়ার পরে শুধু বৈশা টাকাই থাকতে হবে, আর স্টুডেন্ট শুধু করবে, মানে ম্যাথ করবে। আর আমরা কিন্তু আসলে বৈষম্যকে আগেই বলছি, যেমন আমার মনে করেন একটা হাদাবুদা একটা ছেলে স্টুডেন্ট আছে, তো ওরে যখন পড়ায় ওর বাবা 15,000 টাকা দিবে, এখন পড়াইতে তো হবে, ও না পড়লেও পড়াইতে হবে, কিন্তু এখন খুবই ঝামেলা। যখন সে ফিডব্যাক দেয় টিচারের, ভালো দিতে হইব, তো তারা বলে দিছি 15,000 থেকে 5,000 তোমার, 10,000 আমার, এটা হলো কমিশন বাণিজ্য। আচ্ছা তারপরে আসলে একটা টিউটর মানে কি? একটা টিউটর মানে কিন্তু আপনি একটা আদর্শ স্বামী হওয়ার একটা ট্রেনিং এর মধ্যে আছেন। আপনার টিউশন টিকায় রাখতে হলে আপনার স্টুডেন্টকে খুশি রাখতে হবে, তার বাবা মাকে খুশি রাখতে হবে, তার নানির গোষ্ঠী, তার দাদার 14 গোষ্ঠী সবাইরে খুশি রাখতে হবে। তো এটা একটা আদর্শ স্বামী হওয়ার ট্রেনিং আমরা বলতে পারি। আচ্ছা আমাদের মাঝখানে এখানে আজকে একটু আগেই হকার আসছিল, সে আসলে হকার না জোকার এটাই বুঝতে পারি না। আপনি আপনার প্রেমিকারে নিয়ে রাস্তায় হাঁটবেন, শান্তি নাই, বাসে একটু শান্তিতে ঘুমাবেন, তো হঠাৎ করে আজরাইলের মতো দেখবেন মলম বিক্রেতা এই হকার ভাই এসে হাজির। তারপরে এখানে টিকটকার আছে, আসলে তার জীবনে হঠাৎ করে ইন্নালিল্লাহ হয়ে যেতে পারে, সে বাড়ির ছাদে, সে আপনার গাড়ির ছাদে সে টিকটক করতে যায়। একটা প্রশ্ন, আসলে এখন আর প্রশ্ন নিচ্ছি না আমি, অনেকে মিটিং এ যাওয়ার সময় নতুন টি-শার্ট গুলো পরে যান, এগুলো কি ভ্যান থেকে কিনেন না শপিং মল থেকে কিনেন? আসলে টি-শার্ট কেনার আমার কোনো প্রয়োজনই পড়ে না, আমার স্টুডেন্টরা আমার জন্য গিফট হিসেবে টি-শার্ট পাঠায় দেয়। তো এই টিকটকার আবার কথা বলতেছিলাম, ওনার জীবনে হঠাৎ করে ইন্নালিল্লাহ হয়ে যায়, কিন্তু আমার জীবনে টিউটরের জীবনে হঠাৎ করে কি হয় জানেন? মনে করেন পড়াইতেছি, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, একটা অঘটন ঘইটা ছাত্রী পাত্রী হয়ে গেছে। আচ্ছা তারপরে এইখানে এই যে স্পাউস ভিসা যে আছে, স্পাউস ভিসা মানে কি? সে শুধু দেশ বদলায়, আর আমি কি করি? মানুষের জীবন বদলাই দেই। কোনো একটা ব্যাকবেঞ্চার ছাত্রকে টপার বানাই দেই, তারপরে কোনো একটা ছ্যাঁকা খাওয়া প্রেমিকাকে সান্ত্বনা দিয়ে একটা সুস্থ সুন্দর জীবনে ফিরাই নিয়ে আসি। তো এগুলো তো আসলে একটা আদর্শ প্রফেশনের সাথেই যায়। তারপরে আমাদের এখানে যে ফুচকাওয়ালা ভাই আছে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? সে কিন্তু আগে ভালো স্টুডেন্ট ছিল, ফার্স্ট বয় ছিল, কিন্তু এই মেয়ের পাল্লায় পড়ে এখন সে হলের ঘেটে ফুচকা বিক্রি করে। আর সে এই দেখবেন দুপুরে ফুচকা বিক্রি করতেছে, দুপুরে আপনার আমের আচার বিক্রি করতেছে, রাতে আপনার ঝালমুড়ি বিক্রি করতেছে। এটা একটা পেশা না, এটা একটা কাজকর্ম, আমি আসলে বুঝি না। তারপরে দেখেন এই ফুচকাওয়ালা ভাইয়ের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ওনার প্রফেশনে, সেটা হলো কি? উনি এই গরমে দাঁড়ায় সুন্দরী মেয়েদের দেখে, আর আমি কি করি? এসি রুমে দরজা বন্ধ করে ভবিষ্যৎ ফিউচার বউ দেখি। তাহলে পেশা হিসেবে আসলে প্রাইভেট টিউটরটাই যায়। তারপরে দেখেন এই যে আমাদের যে স্পাউস ভিসা আছে, সে কি করে? সে বলে ইমিগ্রেশন করতে যাবে, তার জীবনে আছে মাইগ্রেশন। আর আমাদের টিউটরদের জীবনে কি আছে? এডুকেশন, মানে আমরা মানুষজনকে ভালো পথে আনি। এখন এই বেনিফিটস ওয়ার্ডটারে নিয়ে আসলে অনেকে অনেক রকম কিছু মনে করে। আমার স্টুডেন্ট পরীক্ষার আগে তার ব্রেকআপ হয়ে গেছে, সে এখন কোনো রকমই ম্যাথ করবে না, সে বায়োলজি পড়বে না, তো আমার এখন দায়িত্ব কি? তাকে পাস করাইতে হবে। এর জন্য যদি তার অসহায় মুহূর্তে একটু সাপোর্ট প্রয়োজন হয়, এটা কি আসলে বেনিফিট হয় নাকি? এটা তো আসলে সমাজের উপকার করা। আর এই সব কাজকর্মের জন্যই মনে হয় যে আমাদের টিউটরদেরকে সবার আগে প্রফেশন হিসেবে আসলে বেছে নেওয়া প্রয়োজন। আর টিউটরদের মাধ্যমেই আগামীর ভবিষ্যৎ হবে, কারণ সুন্দর স্টুডেন্টগুলো যদি ভালো হয় তাহলে আগামী ভবিষ্যৎ ভালো হবে। ধন্যবাদ। খুব ভালো ভালো নাস্তা, তারপরে যে খুব ভালো একটা কথা বলেছে যে ফিউচার স্বামী হওয়ার যে ট্রেনিং, আসলে একজন টিচারকে যেভাবে স্টুডেন্ট, তার বাবা মা, তার 14 গোষ্ঠীকে যেভাবে স্যাটিসফাইড রাখতে হয়, মানে তার যেই পেশা দিয়ে আর কি, পড়ানো দিয়ে, ঠিক একইভাবে কিন্তু একজন স্বামীকেও তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি, 14 গোষ্ঠীকে একদম স্যাটিসফাইড রাখতে হয়। তো এটা একটা প্রি ট্রেনিং বলা যায়। তো ঠিক আছে, এখন আমরা শুনবো আমাদের পরবর্তী সঙ্গীত ডিপার্টমেন্টের চন্দ্রিকা মণ্ডলের কথা, যে তার পছন্দের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে টিকটকার। ইদানিং আমার অনুপ্রেরণা কি জানেন? একটা টিকটক বানাই নিজের জন্য, সাপোর্ট দেব, সাপোর্ট পাবো, ডলার কামাবো সামান্য। নাইস না?
শোনেন, এই যে আমাকে বলে গেল যে আমার টাকা পয়সা নাই, আজকে আমি 15,000 টাকা দামের জামদানি পরে আছি ফুলার রোডে একটা টিকটক কইরা, বুঝছেন? আমার একবার চুলে কালার করতে লাগে 1,20,000 টাকা। আপনি দেখেন আজকে আমাকে এই টিউটরের মধ্যে, স্পাউস ভিসার মধ্যে, হকারের মধ্যে টিকটকারকে ডাকা হয়েছে। তার মানে টিকটকের বাজারদার বুঝতে পারছেন আপনারা? একটা ব্যাপার কি জানেন, আমি এক টিকটকার ভাই, দিনে 3 বার জামা বদলাই। ভোরে উঠে ভাবি কি করব আজ, গানে ঠোঁট মেলাবো নাকি দেবো নাচ, সাথে সাথেই ক্যাপশন দিই ফিলিং কিউট মাইট বি ডিলেট লেটার, পেছনে বাজে হিন্দি গান। আমি জানো নিজেই ফিল্মের প্রমাণ, আমার নায়িকা হওয়ার জন্য কারো কাছে যেতে হয় না, প্রোডাকশন লাগে না, ডিরেক্টর লাগে না, আমি নিজেই নিজের জগতের নায়িকা। আবার দেখেন এই যে স্পাউস ভিসা যিনি বললেন, উনি তো একটা মানুষকে হাত করতে চায়, তার মানে কি উনিও কিন্তু আমার পথেই হাঁটছে। এই যে হকার ভাইয়া রাস্তায় রাস্তায় যদি হকারি না করে, এই যে খ্যাত একটা গামছা না ঝুলে যদি একটা টিকটক অ্যাকাউন্ট খুলতেন, তবে আপনার হকারি করার জন্য রাস্তায় নামতে হতো না। এক মিনিট, দেখলাম সেদিন আপনি আপনার পেজ থেকে এসে ওড়না বিক্রি করতেছেন, এটা আসলে হকারি না টিকটকারি, একটু আমাকে বুঝায় বলে। এটা হচ্ছে স্মার্ট যুগের স্মার্ট কাজ। হ্যাঁ, এই যে ডিজিটাল বাংলাদেশ, আমরা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, সেই রিপ্রেজেন্টের একটা বড় স্মার্টনেস হচ্ছে টিকটক করা। আজকে মঞ্জুরিন শহীদ থেকে শুরু করে আজকে আয়মান সাদিক, কার না টিকটক অ্যাকাউন্ট আছে। আপনার টিকটককে কেন ছোট করছেন আমি তাই বুঝতে পারছি না। আজকে অপু ভাই ল্যাম্বরগিনিতে চলে, তখন দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কত মানুষ বিছানায় মুখ গুজে কান্না করে, এত কষ্ট কেন লাগে অন্তরে। আমরা কি সব কিছু জানি না? আমরা সব কিছুই জানি। এই যে আমি আজকে টিকটকার হওয়ার পেছনে একটা বড় অনুপ্রেরণা আছে। কারণ আমি প্রেমে ব্যর্থ, কারণ আমি ছাত্রী খারাপ, আমার কোনো দিকেই কোনো গতি নাই। সব থেকে ভালো গতি হচ্ছে একটা টিকটক অ্যাকাউন্ট খোলো এবং সারাদিন ঠোঁট মুখ বাঁকাও, মাঝে মধ্যে চুলে একটু অপু ভাইয়ের মতো হলুদ কালার করো, লাল কালার করো, তারপর তুমি ইচ্ছা মতো টাকা কামাও। ও আরেকটা ব্যাপার, আমার টাকা আসে কোথা থেকে আপনারা জানেন তো, তাই না? এইটাই তো আসলে আমার স্ট্যাটাস বলি, আমার ভাব বলি এত বেশি, এখানে আসলে আমার থাকাই উচিত না। আমার এটা প্রমাণ করার কোনো প্রশ্নই আসে না যে গ্রাজুয়েশনের পর সব থেকে সফল পেশা কী হবে। এটা নিয়ে তো আমি বিতর্ক করতে আসি নাই, কারণ এটা নতুন করে বলার আসলে কিছুই নাই, কারণ আমি আসলে প্রমাণ। আমি কয়দিন পরে একটা হাসপাতাল খুলবো, হাসপাতালের নাম দিব কি জানেন? টিকটক জেনারেল হসপিটাল। হ্যাঁ, সেখানে মানুষকে অন্তত হাসানো হবে এবং এগুলা করতে করতে একদিন আমি আমার মনের মানুষ পেয়ে যাব। মনের মানুষ পাওয়ার পরে একসাথে দুজন টিকটক করব, আর গান গাবো কি জানেন? তুমি আমি টিকটক করবো একসাথে, তোমার আমার দেখা হবে ফুলসজ্জার রাতে। মানে এর থেকে ভালো ভবিষ্যৎ কল্পনা একটা গ্রাজুয়েট মানুষ, একটা বুদ্ধিদীপ্ত মানুষের এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো টিকটকার হিসেবে আমি টিকটকার বাজারে আমি একমাত্র সফল ব্যক্তি হব এবং সেখানে আপনারা এই যে ক্রিম আপা বলেন কিংবা অপু ভাই বলেন, সবাইকে ফেল করে যাব এবং একদিন এই বাংলাদেশকে রাজ করব আমি। গ্রাজুয়েশনের পরে সফল পেশা তাহলে কি হওয়া উচিত এ বিষয়ে বলার কোনো অপেক্ষাই রাখে না। টিকটকার এবং টিকটকারই হওয়া উচিত তার সবার পছন্দের ক্যারিয়ার। ধন্যবাদ সবাইকে। আবু সুফিয়ান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আমি ফুচকাওয়ালার সেরা, এই পেশাটা যে কেরিয়ার হিসেবে সেরা, তার আগে আমি হচ্ছে একটা ছোট্ট গল্প বলে আমার হকার ভাই আমাকে যে মলমটা বিক্রি করলেন আমার কাছে, আমি সেই মলমটা ফেরত দিতে চাই। ফেরত দেওয়ার আগে ছোট্ট গল্পটা বলি। আমি যখন প্রথম ফুচকা বিক্রি করা শুরু করি তখন আমার ফুচকা চলতো না। তো তখন আমি ফুচকা বিক্রি করার আগে বাথরুমে যাওয়ার আগে একবার হাত ধুইতাম, বাথরুমে যাওয়ার পরে একবার হাত ধুইতাম, ফুচকা মজা হইতো না। এরপরে আমি কি করলাম, শুধুমাত্র বাথরুমে যাওয়ার আগে হাত ধোয়া শুরু করলাম, বাথরুম থেকে আসে আর হাত ধুই না। তো তখন হাতে চুলকানি হইতো। এই চুলকানির পরে আমি যত চুলকাইতাম ফুচকা তত মজা হইতো। এই যে আমার বেচা বিক্রি বাড়ছে, তারপরে বলতে গেলে আমি 2-3 বছরে এখন কোটিপতি। তো হকার ভাই, এই চুলকানির মলম আমার লাগবে না। আমি যত চুলকাই তত আমার ফুচকা বেশি মজা হয়, মেয়েরা তত বেশি কেনে। তার আগে হকার ভাই দেখেন, আমি কিন্তু আপনাদের ভালো করতে চেয়েছিলাম। হকার মূলত সমাজের ভালো চায়। হকার ভাই সে এসে বলল যে সে হচ্ছে একজন উদ্যোক্তা। আমিও তার ফেসবুক আইডি দেখছি, তার লিঙ্কডইনে সে লিখে রাখছে ফরমার ডিউ, প্রেজেন্ট এন্টারপ্রিনার, মানে উদ্যোক্তা। আবার কি লিখে রাখছে যে হচ্ছে সে একজন গার্মেন্টস ফ্যাশন এক্সিবিশনার। আমি ভাবছি যে শিল্পী মানুষ হয়তো বা কোনো কিছু শিল্প প্রদর্শনী করে। তো একদিন গুলিস্তানে গেছি,
গিয়ে দেখি যে সে হচ্ছে একটা মাইক নিছে আর গেঞ্জি বিক্রি করতেছে, এটা নাকি তার গার্মেন্ট ফ্যাশন এক্সিবিশন। বলে যে মামা দেখ খালন 130, বাইক চালন 130। মানে সে নিজে কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকতে পারে নাই, এই জন্য কর্পোরেট ওয়ার্ড ইউজ করে। সে হকার কিন্তু ফেসবুকে লিখে রাখছে এন্টারপ্রেনার। এই হইল গিয়া হকারির অবস্থা। মাননীয় সভাপতি, কাজের খালার কথা যদি বলি, তাদের চিরাচরিত নিয়ম হচ্ছে লেট করে আসা, আজকেও লেট করে আসছে। সে হচ্ছে লোক প্রশাসন থেকে গ্র্যাজুয়েশন করছে, লোক প্রশাসন থেকে গ্র্যাজুয়েশন করছে, ভাবছে যে আমি একটা প্রশাসন সামলাবো। এখন দেখি যে সে হচ্ছে 5-10টা লোকের ঘর সামলায়। সিভিতে লিখে রাখছে স্কিলড ইন মাল্টিটাস্কিং। সে হচ্ছে মাল্টিটাস্কিং পারে। এই মাল্টিটাস্কিংগুলো কি? ঘর মোছা, বাচ্চার ছুঁচু পরিষ্কার করা, তারপরে হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া ম্যানেজমেন্ট করা, এইগুলো হইল গিয়া তার মাল্টিটাস্কিং। মাননীয় স্পিকার, আসি হচ্ছে প্রাইভেট টিউটর। সে হচ্ছে তার যৌবনের একটা দেমাক দেখাইলো যে সে হচ্ছে গুলশানে যায় প্রাইভেট টিউটর করাইতে, গুলশানের ভাবিদের পড়ায়। এই পেশাটা আসলে আপনার কতদিন দীর্ঘস্থায়ী হয় সেইটাই দেখার উচিত, সেইটাই দেখার বিষয়। মাননীয় সভাপতি, আমরা জানি তার যৌবন আছে যতদিন, টিউশন আছে ততদিন, এই হইল গিয়ে তার অবস্থা। তারপরে তার পেশার আর কোনো বাজার দর নাই। আর স্পাউস ভিসার কথা কি বলবো মাননীয় স্পিকার, তারা প্রথম সুইজারল্যান্ডে যায়, একটা পেজ খোলে, ভাবে যে আমি বিল গেটসের বউ, আসলে হয় হচ্ছে ওসমান গনির বউ। লিখে যে হচ্ছে ধনে পাতার চেয়ে নাকি বেসিল পাতার যে ভর্তা, এটা নাকি বেশি মজা। বাংলাদেশের মেয়েরা ভাবে যে আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবো, আর স্পাউস ভিসায় যায় এরা যায় হচ্ছে স্বামীর পায়ে দাঁড়াইতে। এই হইল গিয়ে বাংলাদেশের স্পাউস ভিসাদের অবস্থা। মাননীয় সভাপতি, টিকটকারদের কথায় আসি। তারা হচ্ছে যখন ভাইভা দিতে যায় গ্র্যাজুয়েশনের আগে, 5টা প্রশ্নের উত্তর বলতে গিয়ে সে 5বার বলে সরি। আর টিকটকে এসে কন্টেন্ট বানায়, গাইস আজকে আমি বোঝাবো 5টা সাইন যে তোমরা কি একটা টক্সিক মানুষের সাথে রিলেশনে আছো, নাকি কোন 5টা সাইন দেখলে বুঝবা যে ওই ছেলেটা বা ওই মেয়েটা তোমাকে পছন্দ করে। আবার ধরেন যে বাথরুমে ঢুকে ভ্লগ করে, কেউ মারা গেলে জানাজা ভ্লগ করে, আবার 40 দিনের সময় 40টা ভ্লগ করে, এইগুলোর নাম দেয় আবার কন্টেন্ট। এই হইল তাদের টিকটকের অবস্থা। মাননীয় সভাপতি, এইবার আসি ফুচকাওয়ালা জিনিসটা কেন সেরা। প্রথমত হচ্ছে একটা প্রশ্ন ছিল, দেখলাম যে আপনি গত পরশুদিন একটা পেজ খুলেছেন এবং সেখানে দেখাচ্ছেন আপনার ফুচকা কেন ভালো। এটা কি একটা টিকটকের একটা অংশ না? আপনি তো আমার অংশ হয়ে গেলেন, কিভাবে নিজেকে স্বতন্ত্র প্রমাণ করেন? এইটা হচ্ছে গ্রাজুয়েট করার পর যেহেতু সবাই একটু মাথায় বুদ্ধি হয়, এই বুদ্ধিটা হচ্ছে আমরা অনলাইনে ফুচকা বিক্রি নিজের মার্কেটিং করি। ভাই এগুলা বলে লাভ নেই। প্রথমত হচ্ছে মাননীয় সভাপতি, যেটা প্রথমে বলছি, আসলে ফুচকাওয়ালাদের হাতের জাদু বলতে কিছুই নাই, যত জাদু সব চুলকানির। এই চুলকানিটা হইলে আপনার ফুচকা বেশি বেচা বিক্রি হবে। তারপরে আসে মাননীয় সভাপতি, এখন ফুচকাওয়ালার অনেক টাকা পয়সা, সমস্যা কি নাই? সমস্যা প্রচুর আছে। মেয়েরা বারবার আসে বলে যে মামা ঝালটা একটু বাড়াই দেন। আমি প্রথম দিকে এই ঝাল বাড়াইতে বাড়াইতে দেখি আমার মরিচ শেষ। পরে এমন ঝাল বাড়ানো শুরু করছি, এই ঝাল একটু চাইলে আমি একটা মরিচ চাইলে 10টা দিয়ে দিতাম। 10টা মরিচ খেয়ে ঝালে যখন কাহিল, তখন আবার সাইড বিজনেস শুরু করছি, আইসক্রিম আর ললিপপ। এই যে ফুচকার সাথে আইসক্রিম ললিপপের যে বিজনেসটা শুরু করছি, আমার আগে বিক্রি হইতো 50,000 টাকা ইনকাম, এখন আমার মাসিক ইনকাম হয় 1.5 লাখ টাকা। আবার মাঝে মধ্যে বলে আমার টক একটু বাড়াই দেন। এখন টক বাড়াই দিলে তো ধরেন যে ললিপপ আর আইসক্রিম বিক্রি হবে না। তখন বলি যে আজকের টকে তো আমার বাচ্চাটা হচ্ছে হিসু করে দিছে, এই জন্য আজকের টকটা বাজেয়াপ্ত করে দিছি। আবার ধরেন মাঝে মধ্যে মেয়েরা আসে, এরা এসে বলে যে মামা আজকে একটু একটা এক্সট্রা বাড়াই দিয়েন। এখন ফুচকাওয়ালাদের বললাম যে সাইড বিজনেসের কারণে ইনকাম বেশি হওয়ার কারণে ধরেন যে আমি অল্প বয়সে সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে পারছি। আবার আমার সমবয়সী যে বন্ধুরা, এরা হচ্ছে সরকারি চাকরি করে 30,000 টাকা বেতন পায়। এদের বিয়ে করার মতো অবস্থায় যাইতে যাইতে মাথার চুল থাকে না, টাকলা হয়ে যায়। আমার বউয়ের লাইফস্টাইল দেখে 1.5 লাখ টাকা ইনকাম আমার। একটা সরকারি চাকরিওয়ালার বউ তখন হিংসা করে, বলে যে ভাবি আপনার জামাই কি করে, আপনার জামাইয়ের পেশা কি? আমার বউ তখন উত্তর দেয় যে আপনার জামাই যেটা পারে না আমার জামাই সেটা করে, কারণ টাকওয়ালা মানুষরা রাতে অনেক কিছুই পারে না। তো একটা ফুচকাওয়ালা হিসেবে এই অনেক জিনিসই আর কি আমাদের বেনিফিট দেয়। আমরা যুবক বয়সে বিয়ে করতে পারি, অনেক ইনকাম করতে পারি। তো হকার ভাই যেটা এসে বলে গেল যে সম্মান আর টাকা পয়সা, আমি মনে করি এই দুইটা জিনিস এই ফুচকার বিক্রি করে এই ফুচকাওয়ালাতেই বেশি। তো এই জন্য আমি মনে করি যে কাজের বুয়ার চেয়ে, হকারির চেয়ে, স্পাউস ভিসার চেয়ে ফুচকাওয়ালার বাজার দরিদ্র বেশি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
সমাজের জন্য অত্যন্ত লজ্জার দিন। এই ইতরগুলার লগে নিয়ে আরে বিতর্ক করতে বইছে, ইগুনের লগে নাকি এই বিতর্ক করবার প্রমাণ করবো আই সেরা। এটা কোনো কথা না কথার মাথা। আই তো আইছিলাম লাইট ক্যামেরা দেই দুগা ছবি তুলনার লাই, আই দেই ইগুনের আর লগে বসাই দিছে। ইগুনে কি ফেশা না ফেশার মাথা? আইসগার মতো লজ্জার দিন আর নাই। যাই হোক, আইসি যখন দুগা কথা কই যাই, এই যে আমার পিছনে হকার দেখতে আছেন, 10 টাকার মাল ঘুরি ঘুরি গাড়ি ঘুরি ঘুরি বেচে ফার্স্টে আয়। এতে ইনকাম কত করে, খরচ কত করে, আর প্রফিট কত করে? সেদিন দেখলাম বাস ওগার পিছে দৈত্য লুঙ্গি খুলে গেছে। একখান লুঙ্গি খুলে না হেসা যদি সেরা ফেসা হয় তাহলে ইয়ানে আর বসার দরকার কি ছিল? অন এই যে এই ইগাল অপোজিটে কারে দেখতে আছেন, ইসফাউস কঠিন করে ইংলিশ নাম ওগা দিছে। ইগার কাম কি? বিনা বেতনে বাসন মাজা, রাইতের বেলা স্বামীর সোয়াগ করা, এইটা বলে আবার ফেসা। এই বিনা বেতনের চাকরি লই নাকি এই স্টেজে বইতে আইছে। যাক গা, স্পাউসটা ছাড়ি দিলাম, হাতে আবার লজ্জা টজ্জা বেশি পাই, স্বামীর কথা কইছিনি। অনাসি ফুচকাওয়ালার কাছে আর লগে দি হইছে, হাতে বিতর্কের মাঝে মাঝে আরে চোখ টিপ দেয়, কিনলাই জানেননি। খাড়াই ফুচকা বেচে, খাড়াই ফুচকা বেচতে বাজা দড়ি গেছে। অন আর বাড়ি তাই বই খাইতে চায়, ইনকাম বেশি না আমার, গজ জামাইয়ে বই খাইব। অন এতারে সুযোগ দিতাম নি, আন্নেরা কইয়েন। এই যে টিকটকার আফারে দেখতে আছেন, এতের ব্যবসা কি এর উপর দাঁড়াই আছে? ফিল্টারের উপর। ফিল্টার ফিচার এটা যদি বাদ দি দেয়, ইগার ভিউ থাকবো নি? ইগার ভিউ চাইতে তো আই যদি বাসন মাঝে দুটা ভিডিও দেই, হেডার ভিউ বেশি হইব। হেডার ভিউ যদি আই কাউন্ট করি, ইগা তো ইয়ানে দাঁড়াইতে হইতো না। কোন আবার মাইক লইছে কোন বাবা, দেখলাম যে আপনি থালা বাসন মাজেন আর টিকটক করা শুরু করছেন বলে। তা আপনি তো আরেকজন টিকটকার, মানুষ মাত্রই টিকটকার আসলে সবাই। এরে আর ফিল্টার লাগেনি, আর না তো ফিল্টার লাগে, আর তো ফিল্টার লাগে না। অনেকক্ষণ কথা কইছি। এই যে টিউটার দেখতে আছেন, ইগার কাম লই ফরে আসতে আসি। আগে আমার কাম বলি। আমার কাম হচ্ছে আরামের কাম, স্বাধীন কাম। মন চাইলে কাম করুম, মন চাইলে কাম করুম না। এক কাম 3000, লইলে লন, না লইলে যাই। আর যদি আর মন না চাই আইউম না, কি আরুম? ফোন বন্ধ করে বসে থাকুম। আফা যদি কিছু কইছে কমু, কালকে কাজে আসুম না, নগদে আফার ঠ্যাং ধরি বইতে হইব। ফেসা যদি হইতে হয় এই ফেসাই হন লাগবো, অন্য ফেসার কোনো কাম নাই। এই যে কাম কাজ তো কিছু নাই, তো কি আরুম? এবারের কথা লই হেবারিত লাগাই, ইয়ানে মজা আছে। এই যে টিউটার দেখতে আছেন, এই টিউটারের কাম যদি আমি ফাঁস করি, এতে দরজা লাগাই আর আফাজ আই যে এনে কাজ করি, হিগার মাইয়ারে ফরে দরজা লাগাই ফরানোর কাজ ফরাইবে তো আওয়াজ কিসের আসে? এই দি কথা যদি এই সমাজে কই, এটা ইজ্জত থাকবো? এতে ইজ্জত লই না আজকে টানাটানি। যাই হোক, ইজ্জত লই টানাটানি আর না করি। অন একখান কথাই কইতাম চাই, অনেক কথা কইয়া লাইছি, বিতর্ককরণের কাম নাই। আর লগে লাইক দোয়াইলো সাপি ধরুম ঘেটি, বাজারে নাম্বার 1 আমি কামের বেডি। কোন পেশা সেরা বলে মনে হয় একটু শুনি? কি বলে? আচ্ছা, মনে হয় একটা নামই সবার কাছ থেকে আসছে, তো সেই নামটা কি আমি বলবো নাকি আমি জানি না, যেহেতু এটা রম্য বিতর্ক। প্রত্যেকের যে পারফরমেন্স ছিল প্রত্যেকটাই অসাধারণ ছিল, যে যার জায়গা থেকে আসলে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সে কেন সেরা। তো সব মিলায়ে আসলে আমি একটু বলি যে আমার কাছে কে সেরা। হকার সাহেবকে নিয়ে গল্প শুনলাম স্পাউস, টিকটকার, টিচার, ফুচকাওয়ালার জীবন ভাবনা বা আরও কত শত শাউট। কিন্তু আমি বোধ করি ধরতাম এক বেকার ছেলের হাত, যার কাছে আমি তার একমাত্র সালতানাত। সুতরাং যুক্তি, তর্ক, বয়ান সব করে বিশ্লেষণ চুলচেরা, আমার কাছে আমার প্রেমিকের পেশা হিসেবে বেকার ছেলেই সেরা। বলার কোনো ভাষা নাই, মাশাআল্লাহ অসাধারণ। মানে এইটা দিয়ে ছোট্ট এই সেগমেন্টটা দিয়ে আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানে বাংলাদেশ না, সারা পৃথিবীতে সেরা। আমি আমার বুস্টার পাবলিকেশনের পক্ষ থেকে সবাইকে, আজকের এই রম্য বিতর্কে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের এই রিইউনিয়ন 2019 সালের সকল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রিইউনিয়নে আপনারা একত্রিত হয়েছেন। আপনাদের কেরিয়ার উজ্জ্বল হোক, আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক। আবারও বলছি,
এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দেশ শাসন করছে। আমি চাইবো একটা সময় ইনশাল্লাহ এই পৃথিবী শাসন করবে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। ধন্যবাদ সবাইকে।